সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নামক চ্যাপ্টারটি নিয়ে আলোকপাত করব। প্রথমে চলো জেনে আসা যাক যে এই অধ্যায় থেকে কি কি নিয়মের অঙ্কগুলা হয়ে থাকে, অর্থাৎ টোটাল কতগুলো নিয়মের অঙ্কগুলো বিদ্যমান, এইটা চলো প্রথমে দেখে আসি। প্রথম যে নিয়মের অঙ্ক এই অধ্যায় থেকে এসে থাকে তা হলো আদর্শ আকারে প্রকাশ। অর্থাৎ আমরা যেহেতু জটিল সংখ্যা নিয়ে পড়বো, একটা জটিল সংখ্যার আদর্শ রূপটা কিরকম এই ফরম্যাটটা আমাদের প্রথমে শিখতে হবে, যে আদর্শ আকার কিভাবে অন্য সংখ্যাকে আমরা জটিল সংখ্যার রূপে নিয়ে আসতে পারি। আদর্শ আকার এটা কোনো প্রশ্নে আসে না, তবে বাকি অঙ্কগুলো করার ক্ষেত্রে আদর্শ আকার এটা আমাদের লাগবে, যার কারণে আদর্শ আকারে প্রকাশ শিখতে হবে। দ্বিতীয়ত যে বিষয় তা হলো মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। এই মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় নৈর্ব্যক্তিকে অনেক হয়ে থাকে। এখন মডুলাস কি, আর্গুমেন্ট কি, এইগুলো সম্পর্কে যখন আমি বিস্তর আলোচনা করব তখন তোমরা একাই বুঝতে পারবা যে মডুলাস কি, আর্গুমেন্ট কি। অর্থাৎ এই দ্বিতীয় বিষয় মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো এই বলেও প্রশ্নগুলো হয়ে থাকে। তৃতীয়ত যে বিষয়ে প্রশ্ন হয় তা হলো পোলার আকারে প্রকাশ। তোমরা যদি আমার সরল রেখার প্রথম পত্রের সরল রেখার অধ্যায়ের লেকচারটা দেখে থাকো তাহলে দেখতে পারবা যে কার্তেশীয় এবং পোলার আকার নিয়ে আলোচনা করেছি। ঠিক একটা জটিল সংখ্যাকেও পোলার আকারে কিভাবে প্রকাশ করতে হয় এই বিষয়টাও আমরা মূলত এই জটিল সংখ্যা অধ্যায়ে আলোচনা করব, এবং এই বিষয়েও প্রশ্নগুলো হয়ে থাকে। চতুর্থ যে বিষয় সঞ্চার পথ নির্ণয়, এটা সৃজনশীলে অনেক প্রশ্ন হয়ে থাকে, ক মার্কের প্রশ্ন, 4 মার্কের, কখনো কখনো গতেও হয়ে থাকে। সঞ্চার পথ নির্ণয়, সঞ্চার পথ বিষয়েও সরল রেখা অধ্যায়ে হালকা একটু তোমাদের বুঝিয়েছিলাম আমি। তো এটা যেহেতু দ্বিতীয় পত্র, জটিল সংখ্যার একটা ইকুয়েশন থাকবে, সমীকরণ থাকবে, মোট কথা ওই সমীকরণকে আমরা রূপান্তর করে একটা সমীকরণ বানাবো। এই যে নতুন সমীকরণ পেলাম তা কি সরল রেখা বোঝাচ্ছে, না বৃত্ত বোঝাচ্ছে, নাকি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কি বোঝাচ্ছে, এটাই মূলত সঞ্চার পথ বোঝানো বা সঞ্চার পথ নির্ণয়, যে কার সমীকরণ বোঝাচ্ছে তা নির্ণয় করো। এই বিষয়েও আমি ধাপে ধাপে যখন আলোচনায় নিয়ে আসবো তখন তোমরা একাই বুঝতে পারবা। পঞ্চম যে বিষয় তা হলো বর্গমূল নির্ণয়। এই বর্গমূল নির্ণয় এই অংশটাও সৃজনশীলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্গমূল মানেই তো তোমরা বুঝো যে রুট ওভার চিহ্নযুক্ত বর্গমূল। তো এখন এই বর্গমূল কিভাবে করতে হয় জটিল সংখ্যার এই বিষয়টাও তোমাদের শিখাবো। ষষ্ঠতম যে বিষয়টা তা হলো মান নির্ণয় এবং কিছু প্রমাণ। এইখানে মূলত বীজগাণিতিক সূত্র ইউজ করে বেশ কিছু মান, বেশ কিছু প্রমাণগুলো করতে হয়, যেখানে বীজগণিতিক সূত্রের প্রয়োজন পড়ে, এই বিষয়টা আলোচনা করব। 7 নাম্বার হলো ঘনমূল নির্ণয়। ঘনমূল মানে রুটের এই যে ভিতরে কিউব থাকে ঘনমূল, এবং এককের ঘনমূলের বেশ কিছু সূত্র আমরা ক্রিয়েট করব, তার সাহায্যে বেশ কিছু প্রমাণ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো এই বিষয় আশয়গুলোই মূলত এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা ধাপে ধাপে সবগুলো গাণিতিক টার্ম আলোচনা করব। তার পূর্বে জটিল সংখ্যার বেসিক পার্ট, বেসিক বিষয় সবার ক্লিয়ার হওয়া দরকার। যত বেসিক স্ট্রং হবে তত সহজেই তোমরা ম্যাথগুলো সমাধান করতে পারবা। তো চলো আমরা বেসিক পার্টগুলো প্রথমে আলোচনা করি, তারপর ধাপে ধাপে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। বেসিক পাঠের প্রথম যে বিষয়টা তা হলো ইতিহাসের পাতা থেকে, জটিল সংখ্যা নিয়ে কোন গণিতবিদ সর্বপ্রথম কি ধারণা উপস্থাপন করলো এই বিষয়গুলো আমরা প্রথমে জেনে আসি। সর্বপ্রথম জটিল সংখ্যা সম্পর্কে ধারণা খ্রিস্টপূর্ব 50 অব্দে, ঈসা আলাইহিস সালাম জন্মের 50 বছর পূর্বে গ্রিক গণিতবিদ হেরন তিনি সর্বপ্রথম জটিল সংখ্যা সম্পর্কে কিছুটা আলোকপাত করেন। তারপরে যে গণিতবিদ আলোচনা করেন তিনি হলো জিরোলামা কার্দানো। তিনি মূলত আই প্রতীক আবিষ্কার করেন, এবং আই দুইটা গুণ করলে যে -1 হবে, মাইনাস আই এর সাথে আই গুণ করলে যে 1 হবে, এই বিষয়টা তিনি সর্বপ্রথম আমাদের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে রাফায়েল বম্বেলি এই ব্যক্তি জটিল সংখ্যা থাকলে তার যোগ কিভাবে করতে হবে, জটিল সংখ্যা থাকলে কিভাবে বিয়োগ করতে হবে, কিভাবে গুণ করতে হবে, কিভাবে ভাগ করতে হবে, এই বিষয়টা প্রবর্তন করেন রাফায়েল বম্বেলি। তো জটিল সংখ্যা বোঝার পূর্বে আমাদের দুটো সংখ্যা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, একটি হলো বাস্তব সংখ্যা আর একটি হলো কাল্পনিক একক।
তো বাস্তব সংখ্যা এবং কাল্পনিক একক ক্লিয়ার না হলে জটিল সংখ্যা তোমরা বুঝতে পারবা না, যার কারণে প্রথমে আমরা বাস্তব সংখ্যা ব্যাপারটা নিয়ে আসি। বাস্তব সংখ্যার সংজ্ঞায় বলা হয়েছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। আমরা এত বিস্তর আলোচনা করব না। বাস্তব সংখ্যার সংক্ষিপ্ত সংখ্যাটা হলো মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ পর্যন্ত যত সংখ্যা আছে সেটা হতে পারে পজিটিভের, হতে পারে নেগেটিভের, হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে ভগ্নাংশ, হতে পারে মূলদীয় ভগ্নাংশ, হতে পারে অমূলদীয় ভগ্নাংশ, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, যাই হোক না কেন মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভের মধ্যকার যত সংখ্যা আছে সবগুলোকেই আমরা মূলত বাস্তব সংখ্যা বলে থাকি। তো জটিল সংখ্যার জন্য বাস্তব সংখ্যাটা বুঝতে হবে। আরেকটি বিষয় হলো কাল্পনিক একক আই বুঝতে হবে। তো এই যে 1777 সালে অয়লার √-1 এর জন্য আই প্রতীক ব্যবহার করেন, এটাকে মূলত কাল্পনিক একক বলা হয়। আর যত জটিল সংখ্যা আছে আই বিহীন কোনো জটিল সংখ্যা হবেই না। আই থাকলেই তাকেই আমরা কেবলমাত্র জটিল সংখ্যা বলতে পারবো। আই ছাড়া সংখ্যাকে কখনোই জটিল সংখ্যা বলতে পারবো না। তার মানে এই কাল্পনিক একক আই জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন কথা হলো এই আই তার উৎপত্তি হলো কিভাবে, কি উদ্দেশ্যে আয়ের উৎপত্তি হলো, এই বিষয়টা তোমাদের সামনে হালকা করে একটু উপস্থাপন করি। তো গণিতবিদ যখন কোনো একটা বা বিজ্ঞানীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছে তখনই তাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের, তা হলো ধরে নেওয়া। তো আয় মূলত ধরে নেওয়ার ব্যাপার থেকে। তো কিরকম সমীকরণ, মনে করে একটা সমীকরণ আছে, তা হলো x² - 1 হলো 0, x²+1 এখন আমরা যদি করি x² - 1, তার মানে এর বাম পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি x এর এমন একটি মান নিয়ে আসতে হবে যার বর্গ করলে মাইনাস পাবো। তো তুমি মাইনাস কোন সংখ্যার উপরে বর্গ করে দেখো, মাইনাস তো আর থাকে না। প্লাস কোন সংখ্যার উপরে বর্গ করলে প্লাসও থাকে না। তার মানে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত মানই নেই তার বর্গে কখনো আমি মাইনাস পাবো না। তার মানে x √-1 এমন একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে বাস্তবের মধ্যে এরকম কোনো মান আমরা পাচ্ছি না, যার কারণে 1777 সালে অয়লার এটার জন্য আই প্রতীক ব্যবহার করেন এবং বলেন এই প্রতীকটা হলো কাল্পনিক প্রতীক, মানে ধরে নেওয়া প্রতীক। মনে করো তোমাদের বলা হলো এমন একটা গ্রহ আছে, বিজ্ঞানীরা ওই গ্রহটাকে 0.1 সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারছে। তারপরে বললো তারা এই গ্রহটা দেখতে গোলাকৃতি হতে পারে, এই গ্রহটা ডিম্বাকৃতি হতে পারে। এই যে একটা ধারণা দিতেছে এটা হলো কল্পনা দ্বারা ধারণা। ঠিক এমন একটা সংখ্যা যেটা আমরা বাস্তবের মধ্যে পাচ্ছি না বিদায় এর পরিবর্তে একটা আইনে আসলাম যেটাকে বললাম এটা কল্পনা দ্বারা চিন্তা করে নাও যে এটা মানে কিছু একটা হবে, আয় হবে। তো এইটাকেই বলা হয় কাল্পনিক একক। আর জটিল সংখ্যার এই গুরুত্বপূর্ণ বিষয়ই হলো কাল্পনিক একক আয়। আয়বিহীন কোনো জটিল সংখ্যা হবে না। এখন এই আয়কে নিয়ে আমরা বেশ কিছু একটু কথা বলে আসি, আয়ের পাওয়ারকে নিয়ে আমরা একটু কথা বলে আসি। তো এইখানে আমরা পাওয়ারটা যেটা নিয়ে এসেছি ওটার পূর্বে আমরা নতুন ভাবে আয়ের কিছু পাওয়ার আগে ক্রিয়েট করি, তারপরে তোমাদের ধনাত্মক পাওয়ার ঋণাত্মক পাওয়ার এটা বোঝাই। চলো আয়কে নিয়ে। তো আয় মানে আমরা বললাম হলো √-1 হলো আয়। আয়ের উপর যদি আমরা স্কয়ার করি তাহলে √-1 তার উপরে মূলত স্কয়ার, এর মান আমরা পাচ্ছি হলো স্কয়ার আর রুট ক্যান্সেল হলে 1, তার মানে i² - 1। আচ্ছা i কে যদি আমরা কিউব করি তাহলে আমরা লিখতে পারি কি i² এর সাথে i গুণ, আর i² মানে -1 তার সাথে i গুণ। তো এটা মূলত মাইনাসের i। দেখো খুব ভালো করে খেয়াল করো, i² মানে -1, i³ মানে i² এর সাথে i গুণ, i² মানে -1 * i, তার মানে মাইনাসের i। অনুরূপভাবে i এর পাওয়ার যদি আমরা 4 হিসাব করি তাহলে i² হিসাব করতে পারি। i² মানে -1 আর একটা i² মানে -1, তো মাইনাসে মাইনাসে প্লাসের 1। তার মানে i আমরা বুঝলাম i² বুঝে গেল, i³ বুঝে গেল, i এর পাওয়ার 4। i এর পাওয়ার যদি আমরা 5 নিই, একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখনই তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো i এর পাওয়ার যখন আমরা 5 নিব i4 * i আমি বলতে পারি, অথবা তুমি বলতে পারো i³ i², যেভাবেই নাও। তো i4 মানে 1 ইন্টু হলো i, তার মানে i5 মানে i থাকতেছে।
অনুরূপভাবে i6 যখন আমরা নিব তখন i4 এর সাথে i স্কয়ার বা i5 এর সাথে i গুণ করো। তো i4 মানে 1, i স্কয়ার মানে -1, তো এটার মান দাঁড়াচ্ছে -1। ঠিক i7 যখন নিব তখন i6 ইনটু i বলতে পারো তুমি। তো i6 মানে মাইনাসের 1 ইনটু i, তার মানে এটা মানে মাইনাসের i। এইভাবে 4 এর গুণিতক আকারে তুমি i8 নাও, i9 নাও, তো 4 এর গুণিতক আকারের সংখ্যাগুলো নিলে দেখা গেছে আমরা সবসময় 1ই পাবো। 4 এর গুণিতক কেন, যেমন i8 নিলে আমরা বলতে পারি i এর পাওয়ার 4 তার উপর স্কয়ার, তার মানে i এর পাওয়ার 4 মানে 1, 1 এর উপরে স্কয়ার 1। 4 এর গুণিতক যতই i এর পাওয়ার আমরা নিব ততই 1 পাবো। এই জন্য বলা হয়েছে যে এই পাওয়ারটা যদি ধনাত্মক কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে 4 এর গুণিতক i এর পাওয়ার হলে আমরা সবসময় এর অ্যান্সার 1 পাবো। 4 এর গুণিতক থেকে 1 বেশি মানে যে 5, তারপর 4 দুগুণে 8 প্লাস এর 1 মানে 9, তার মানে 4 এর গুণিতক থেকে 1 বেশি হলে সবসময় আমরা i পাবো। সেজন্য বলা হয়েছে যে 4 এর গুণিতকের সাথে 1 যোগ করলে আমরা পাবো i। অনুরূপভাবে এই যে 4 এর গুণিতক থেকে 6 নিছি মানে 2 বেশি মানে আমরা পাবো -1 পাবো। অনুরূপভাবে 4 এর গুণিতক থেকে 3 বেশি পাবে মাইনাসের i পাবো। তার মানে প্যাটার্নটা দাঁড়াচ্ছে 1i -1 মাইনাসের i। এটা হলো 4 এর গুণিতক। 4 এর গুণিতক থেকে 1 বেশি, 4 এর গুণিতক থেকে 2 বেশি, 4 এর গুণিতক থেকে 3 বেশি। আর 4 এর গুণিতক থেকে 4 বেশি মানে তো উহা 4 এর গুণিতক কি হয়। তার মানে এই i এর ধনাত্মক পাওয়ারের জন্য আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে মানগুলো দেখালাম। i স্কয়ার হলে কি হবে, i কিউব হলে কি হবে। তারপর i কিউবের পর 4 এর গুণিতক সবসময় রিপিট হয় বিধায় 4 এর গুণিতক হলে আমরা পাবো 1। তারপর 4 এর গুণিতকের 1 বেশি মানে আমরা পাবো i। 4 এর গুণিতকের 2 বেশি হলে আমরা পাবো -1। 4 এর গুণিতকের 3 বেশি হলে মাইনাসের i পাবো। ঠিক এটা তো ধনাত্মক পাওয়ার বললাম, এখন যদি ঋণাত্মক পাওয়ার হতো, ঋণাত্মক পাওয়ার সেই ক্ষেত্রে কি হতো। এই যে ঋণাত্মক পাওয়ার তোমরা তো জানোই সূচক লগে নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছো, ঋণাত্মক পাওয়ার মানে তা ভাগ আকারে নিচে চলে যায়। তো ওই ফরম্যাটে তোমরা যে কোনো মানই বের করতে পারবা যদি ধনাত্মক পাওয়ারের মানগুলো জানা থাকে। দেখো i এর পাওয়ার -1 মানে 1/i নিচে চলে যাবে। তো আমরা উভয় পক্ষে যদি i দ্বারা গুণ করি, নিচে আর একটা i গুণ করলে i স্কয়ার, তো i স্কয়ার মানে -1, তার মানে -1 উপরে চলে গেলে এটার মান মূলত মাইনাসের i। ঠিক আমরা i স্কয়ার মাইনাসের যদি হিসাব করি তো 1/i স্কয়ার, i স্কয়ার মানে -1, এর মান হলো মাইনাসের 1ই হয়। অনুরূপভাবে i কিউব আমরা হিসাব করেছি যে i কিউব মাইনাসের 1/i কিউব। তো i কিউব মানে আমরা কিন্তু পূর্বেই হিসাব করেছি হলো মাইনাসের i কিউব, আমরা হিসাব করেছিলাম কি i স্কয়ার ইনটু i, তার মানে i পেয়েছিলাম আমরা 1 ইনটু i, তার মানে এই যে মাইনাসের এটার পাবো আমরা শুধু i পাবো। অনুরূপভাবে i টু দি পাওয়ার 4 আমরা যেটা করেছিলাম, i টু দি পাওয়ার 4, এই যে i এর পাওয়ার 4 এর মান 1 পেয়েছিলাম আর উপরে তো 1ই। অনুরূপভাবে i এর পাওয়ার -5 মানে আমরা পাবো 1/i এর পাওয়ার 5। 1 i এর পাওয়ার 5 মানে আমরা i পেয়েছিলাম। তো এই নিচে i পেলে নিচে কখনো i থাকা যাবে না, i গুণ করলে i স্কয়ার, তো সেই ক্ষেত্রে মাইনাসের i পাবো। এরকম ভাবে মোট কথা পজিটিভের মানগুলো জানা থাকলে নেগেটিভের মান ওই যে আমরা ভাগ করে যখনই নিচে i হবে, তবে পয়েন্টটা মনে রাখতে হবে নিচে i হলে ওই i দ্বারা উভয়কে গুণ করে নিচে থেকে i কে অপসারণ করতে হবে। এটা হলো আমাদের কথা, মানে নিচ থেকে যে করে হোক i কে যে করে হোক অপসারণ করতে হবে, নিচে i থাকা যাবে না। এটা হলো i সংক্রান্ত কথা। এখনো কিন্তু আমরা জটিল সংখ্যার কোনো সংজ্ঞাই নিয়ে আসিনি তোমাদের সামনে। তো আমরা কাল্পনিক একক ছাড়া যে জটিল সংখ্যা হবে না, এই কাল্পনিক এককের পরিচয়গুলো তুলে ধরলাম। এরপর আমি তোমাদের সামনে জটিল সংখ্যার সংজ্ঞা নিয়ে আসবো। তো জটিল সংখ্যা হলো x এবং y দুটি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে x প্লাস iy মানে কাল্পনিক একক এবং বাস্তব সংখ্যার সমন্বয়ে যে সংখ্যাটা আমরা গঠন করব তাকেই মূলত জটিল সংখ্যা বলা হয়। অর্থাৎ তুমি লেখলা হলো 2 প্লাস এর 3i, এইখানে 2 ও বাস্তব 3 ও বাস্তব কিন্তু i হলো কাল্পনিক। তো কাল্পনিক একক এবং বাস্তব সংখ্যার সহযোগে যে সংখ্যাটা গঠিত এটাই জটিল সংখ্যা। এভাবেও হতে পারে, যেমন 2i লিখলাম, এটাও জটিল সংখ্যা, একটি বাস্তব অংশ নেই তবুও কাল্পনিক একক আছে, এটাও
জটিল সংখ্যা। এটাকে আমরা লিখতে পারি 0 প্লাস, অর্থাৎ এই যে 0 তো বাস্তব, তার মানে শুধু কাল্পনিক অংশ থাকলেও ইহা জটিল হবে, কিন্তু যখন শুধু বাস্তব হবে 2, এটাকে কিন্তু আমরা জটিল আর বলতে পারবো না। সেজন্যই প্রথমে বলেছি আই থাকতে হবে জটিল সংখ্যার জন্য। আর এই জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো এই জটিল সংখ্যাকে আমরা ক্রমজোড় আকারেও কিন্তু লিখতে পারি। জটিল সংখ্যাকে ক্রমজোড়, ক্রমজোড় বলতে জোড় আকারে একটা বিন্দু বোঝায় সবসময়। জটিল সংখ্যার আই বিহীন অংশকে প্রথমে লেখে এবং আই এর সাথে অংশকে পরে লেখে, এভাবে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে এটার প্রথমে হলো বাস্তব অংশ, দ্বিতীয় অংশ কাল্পনিক, অর্থাৎ আই বিহীন অংশের নাম হলো বাস্তব অংশ বলা হয়, আর আই যুক্ত অংশকে বলা হয় কাল্পনিক অংশ। এটাকে আমরা মূলত এইভাবে লেখা থাকি রিজেড। রিজেড মানে বাস্তব অংশ, বাস্তব অংশের মান হলো এক্স, আর কাল্পনিক অংশকে আমরা লিখে থাকি ইনজেড। তো এই কাল্পনিক অংশের সাথে কি আছে, ওয়াই আছে, আই তো কাল্পনিকই, ওটা লেখা যাবে না। তো এইভাবে আমরা মূলত বাস্তব অংশকে লিখে থাকি রিজেড আর কাল্পনিক অংশকে ইনজেড। আর এই বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ জোড় আকারে আমরা কোন একটা বিন্দুকে নির্দেশ করতে পারি, আর বিন্দু নির্দেশ করলে তাকে কিন্তু আমরা অলরেডি গ্রাফ পেপারে স্থান দিতে পারি। এই গ্রাফ পেপারে স্থান দেওয়া রবার্ট আর্ক, সে সর্বপ্রথম জটিল সংখ্যাকে গ্রাফ পেপারে স্থান দিয়েছে, রবার্ট আর্ক। তো এখানে এক্স এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। অনুরূপভাবে ওয়াই এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা অলরেডি গ্রাফ পেপারে এদেরকে স্থান দিতে পারবো। যেরকম এই যে এইখানে যে আমি লিখছি 2 প্লাস 3i, তো এইখানে x মানে 2, y মানে 3, তো এটাকে অবশ্যই আমি এই গ্রাফ পেপারে লিখতে পারবো। x মানে ডান দিকে, এটা এই প্রথম চতুর্ভাগে বুঝবে। অনুরূপভাবে এই যে আরেকটা লিখেছি 2i, এখানে x এর মান 0 কিন্তু y এর মান 2, তার মানে এটা y অক্ষ বরাবর একটা বিন্দু বোঝাচ্ছে। এরকম যে কোনো মানের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি অলরেডি জটিল সংখ্যাকে স্টেট পেয়ার, পেয়ার আকারে লিখতে পারবো, ক্রমজোড় আকারে লিখতে পারবো, সাথে সাথে গ্রাফ পেপারেও তাকে কিন্তু স্থান দিতে পারবো। তো এখন জটিল সংখ্যার যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল মডুলাস বের করা, জটিল সংখ্যার পরম মান বা মডুলাস, এবং জটিল সংখ্যার আর্গুমেন্ট বা নতি, আর জটিল সংখ্যার পোলার আকার, এই বিষয়টা আলোচনা করে তোমাদের এই বিষয়ে কিছু ম্যাথ দেখাবো। লেকচারটা অনেক বড় হতে পারে, তবে তোমরা প্রথম থেকে দেখলে অনেক কিছু শিখতে পারবে আশা করা যায়। তো প্রথমে আসা যাক পরম মান ব্যাপারটা কি। তো জটিল সংখ্যারে আমরা যেহেতু বিন্দু আকার আইডেন্টিফাই করতে পারি, এবং বিন্দুকে, যে চিত্র দেখতে পাচ্ছ একটা বিন্দুকে আমরা তার জন্য জায়গাও কি করে দিতে পারি, নির্দিষ্ট করে দিয়ে তাকে এই গ্রাফ পেপার আমরা বুঝাতে পারি। তো এই মডুলাস মানে হইলো ওই জটিল সংখ্যাকে যে আমরা বিন্দু দ্বারা আইডেন্টিফাই করেছি, মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্বকে, অর্থাৎ মূল বিন্দু থেকে জটিল সংখ্যা যেটা নির্দেশ করছে ওই নির্দেশিত বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্বকে বলা হয় পরম মান। আর আমরা সরাসরি দূরত্বকে এখানে মূলত আর যদি বলি, আর এই জটিল সংখ্যার এই বরাবর মান যদি x হয়, এই বরাবর যদি y হয়, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কি বলতে পারি, এই যে দূরত্ব r, r ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স হলো জটিল সংখ্যার বাস্তব অংশের মান, ওয়াই হলো কাল্পনিক অংশের মান, এটাকেই মূলত বলা হয় পরম মান। আর এই জটিল সংখ্যা z এর পরম মানকে z মডুলাস দ্বারা আমরা সূচিত করে থাকি। তো একটা জটিল সংখ্যা যদি আমি লিখি, যেমন 4 মাইনাস 2y, এটা মনে করো z, তো এই z এর পরম মান z মডুলাস ইকুয়াল রুট ওভার x এর মান, x হলো 4 স্কয়ার প্লাস y মানে হলো -2 তার উপরে হোল স্কয়ার। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা জটিল সংখ্যার পরম মান বা মূল বিন্দু থেকে সে যে বিন্দুতে আছে এই বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব আমরা হিসাব করতে পারি। এই সরাসরি দূরত্বই পরম মান। যখনই দেখবা যে কোনো জটিল সংখ্যার মধ্যে এরকম মডুলাস আছে, তার মানে তার পরম মান বের করতে হবে, অর্থাৎ বাস্তবের স্কয়ার এবং আয়ের সাথে যে আছে তার স্কয়ার বর্গ করলেই আমি অলরেডি পরম মান পেয়ে যাব। এখন মডুলাস কি? মডুলাস হলো ওই যে মূল বিন্দু থেকে ওই নির্দেশিত বিন্দু পর্যন্ত আমরা একটা রেখা টানলাম, এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হয় বিস্তার বা নতি বা আর্গুমেন্ট। আর এই বিস্তার নতি আর্গুমেন্টে আমরা এএমপি জেড দ্বারাও লিখতে পারি, এআরজি জেড দ্বারাও লিখতে পারি। এটা মূলত এক্স অক্ষের সাথে কোণ।
তো এই x অক্ষের সাথে কোণ আমরা যে সূত্রের মাধ্যমে বের করি তা হলো tan থিটা ইকুয়াল y বাই x, আর এই কোণই তো আমার থিটা, মানে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, অর্থাৎ মধ্যবর্তী কোণ বের করার জন্য যে সূত্র থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, এটাই হলো আমার আর্গুমেন্ট। এই আর্গুমেন্টকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট বলা হয়। অর্থাৎ সোজাসুজি শুধু থিটার মান চতুর্ভাগের উপর কিন্তু নির্ভর করবে। এটা আমি তোমাদের প্রথম পত্রের এই সরল রেখাতে বুঝিয়েছিলাম পোলার কার্টেসীয়। প্রথম চতুর্ভাগে থিটার মান কি, দ্বিতীয় চতুর্ভাগে, ওই লেকচারটা দেখে আসলে বুঝতে পারবা থিটার মানটা বের করা চতুর্ভাগের উপর নির্ভর করে। প্রথম চতুর্ভাগের জন্য এই সূত্র, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র থিটা ইকুয়াল পাই মাইনাস এর tan ইনভার্স y বাই x। তৃতীয় চতুর্ভাগের জন্য সূত্র হবে পাই প্লাস এর tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগের জন্য 2 পাই মাইনাস এর tan ইনভার্স y বাই x। এই সূত্রগুলো হবে। তো এই আর্গুমেন্টের মানটা আমার কোন চতুর্ভাগে তার উপর নির্ভর করবে। যখন অঙ্ক করাবো তখন আপনি তোমরা বুঝতে পারবা। তো এই শুধু থিটার মানটা সাধারণভাবে বের করার নাম হলো আমার মুখ্য আর্গুমেন্ট। আর ওই থিটার মানের সাথে 2n পাই যখন আমি যোগ করে দিব তখন যে আর্গুমেন্ট, এটাকে বলা হয় সাধারণ আর্গুমেন্ট। মানে প্রশ্নে সাধারণ আর্গুমেন্ট বের করতে যখন বলবে তখন থিটার মানের সাথে 2n পাই তোমরা যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে ইহা আমাদের সাধারণ আর্গুমেন্ট। তাহলে জটিল সংখ্যার আয় সম্পর্কে ধারণা গেল, জটিল সংখ্যাকে লেখা হয় কিভাবে ধারণা গেল, জটিল সংখ্যার পরম মান মডুলাস ধারণা গেল। এখন জটিল সংখ্যার পোলার আকার ব্যাপারটা তোমাদেরকে বোঝাবো। আমরা কিন্তু অলরেডি এই সরল রেখা অধ্যায়ে ওই লেকচারটা আগেই বলছি, তোমরা বারংবার বলতেছি যে ওটা দেখে আসলে তাহলে এটা আরো অনেক ক্লিয়ার হবে। তোমাদের পোলার কার্টেসীয় আমরা বুঝিয়েছিলাম। তো একটা জটিল সংখ্যাকে x z ইকুয়াল x প্লাস i y প্রকাশ করলে তার পোলার আকার আমরা জানি x এর পোলার ফর্ম x ইকুয়াল r cos থিটা, আর y এর পোলার ফর্ম y ইকুয়াল r sin থিটা। তো আমরা এই কাজটাই করেছি। দেখো x এর জায়গায় r cos থিটা, y এর জায়গায় r sin থিটা। তো r কমন নিলে আমার থাকে কি cos থিটা প্লাস i sin থিটা। তো এই r আছে এই cos থিটা প্লাস i sin থিটাকে লেখা হয় e টু দি পাওয়ার i থিটা। তো তার মানে z ইকুয়াল x প্লাস এর i y এর পোলার ফর্মই হলো r e টু দি পাওয়ার i থিটা, অথবা r cos থিটা প্লাস এর i sin থিটা। এই যে আমরা r এর মাধ্যমে এবং থিটার মাধ্যমে সরাসরি দূরত্ব এবং কোণের মাধ্যমে প্রকাশ করলাম, এটাই হলো আমার পোলার ফর্ম। এটা তোমরা ওই সরল রেখা অধ্যায় দেখে আসলে ওইখান থেকে আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে তা হলো একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। তো অনুবন্ধীর সংজ্ঞাটা আমরা নিয়ে আসি। কোন একটা জটিল সংখ্যার মধ্যে যে আয় যুক্ত অংশ থাকে, শুধুমাত্র আয়ের চিহ্ন পরিবর্তন করলে আমরা যে নতুন একটা জটিল সংখ্যা পাই ওটাকে বলা হয় অনুবন্ধী, শুধু আয়ের চিহ্ন পরিবর্তন। এটা কি রকম আমি তোমাদের সামনে একটু নিয়ে আসি। মনে করো একটা জটিল সংখ্যা z আছে, অনুবন্ধী জটিল সংখ্যাকে z বার দিয়ে প্রকাশ করা হয়। তো z আছে 3 মাইনাস 2i। তো এই অনুবন্ধী যদি করি তাহলে অনুবন্ধী মানে z বার। আমরা বলেছি অনুবন্ধী মানে শুধু আয়ের চিহ্ন পরিবর্তন। 3 সব ঠিকই থাকবে, এই পয়েন্টে আয়ের চিহ্ন ছিল মাইনাস, আমরা যদি দেই প্লাস তাহলে এটার অনুবন্ধী এটা, অনুরূপভাবে এইটার অনুবন্ধী এটা। তার মানে অনুবন্ধী বললে শুধু আয়ের চিহ্ন পরিবর্তন, আর অনুবন্ধী বোঝাতে z এর উপর একটা বার চিহ্ন বুঝিয়ে থাকি আমরা। তো এইটি ছিল প্রাথমিক আলোচনার অল্প কিছু অংশ বিশেষ। এই যে অল্প অংশ বিশেষ শিখলা এতক্ষণ, এই বিষয়ের উপর চলো একটু ম্যাথ দেখে আসা যাক। যদি অঙ্ক এই কয়টা বিষয় সম্পর্কে একটু দেখে আসা যায়, বুঝতে পারো, তাহলে কিন্তু এই টপিকস গুলো বোঝা সহজ হয়ে যাবে। চলো আমরা এই বিষয়ে মানে মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকারের বিষয়ে বেশ কিছু ম্যাথ দেখে আসি। প্রথমেই আমি তোমাদের 7টি টাইপ কিন্তু বলেছিলাম। একটি ছিল আদর্শ আকারে প্রকাশ। আর জটিল সংখ্যা কিভাবে লিখতে হয় তা তো তোমরা বুঝতেই পারলা, z ইকুয়াল x প্লাস i y, অর্থাৎ বাস্তব একদম আলাদা থাকবে, কাল্পনিক একদম আলাদা থাকবে। এই ফরম্যাটে এই চেহারায় কোনো কিছুকে যদি বানাতে পারি এটার নামই হলো আদর্শ আকার। তো এখন কিভাবে বানাতে হয়, কিভাবে প্রকাশ করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। এই যে একটা ইকুয়েশন আছে, দেখো মোট কথা নিচে কখনো আয় থাকা যাবে না, আর এর মধ্যে বাস্তব অংশ এবং আয় অংশ কিন্তু আলাদা নেই। তো এর জন্য এটাকে আমরা বাস্তব একদম সেপারেশন করব, কাল্পনিক সেপারেশন করব। মনে রাখবা তোমাদের
আগেও আমি বলেছি নিচে আয় থাকলে আয় দ্বারা পুনরায় গুণ করতে হয়, ঠিক নিচে এরকম কোনো ভগ্নাংশ থাকলে তার অনুবন্ধী দ্বারা সবসময় গুণ করতে হবে। তো আমরা যদি সমাধান শুরু করি, নিচে আছে 1 মাইনাসের আই, তো এর অনুবন্ধী হলো 1 প্লাসের আই, সবসময় অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তাই আমরা 1 প্লাসের আই দ্বারা গুণ করেছি, উপরে 1 প্লাসের আই কিউব আছে থাকুক। তো নিচে আমার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে a প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ হয়েছে। তো আই স্কোয়ার মানে -1 তোমাদের পূর্বেই শেখানো হলো, তো আমরা এটা বসিয়েছি আই স্কোয়ার মানে -1। এখন দেখো নিচে মাইনাস মাইনাসে প্লাস এর আমার থাকে কত 2, আর উপরে সূত্র বসিয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই উপরের আই স্কোয়ার মানে -1, এটা কাটা, তো উপরে থাকে 2i, নিচে থাকে 2, এই 2 কাটা, উপরে শুধু থাকে আই কিউব, আর আই কিউব মানে মাইনাসের আই। তার মানে এই যে দেখো এখন আলাদা হয়ে গেছে বাস্তব অংশ কাল্পনিক অংশ, এটাই হলো আমার, এটাকে আমি মূলত এইভাবে লিখতে পারি 0 মাইনাস আই। তো এই যে প্রথমে এই 0 মানে এক্স আর ওয়াই মানে হলো মাইনাসের 1, এটাই কিন্তু আদর্শ আকার যার মধ্যে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা হয়ে গেছে, মানে এখানে এক্স এর মানটা 0 হয়ে গেছে, অন্য কিছু আসে নাই। এরকম সবসময় যে 0 হবে তা না, আরেকটি ম্যাথ দেখলে বুঝতে পারবা। এই যে একটি ম্যাথ আছে, এটাকে আদর্শ আকারে প্রকাশ। এখন কথা হলো যেহেতু ভগ্নাংশ আসে, ভগ্নাংশের সরলীকরণ যোগ বিয়োগ থাকলে প্রথমে আমাদের সরলীকরণ করে যোগ বিয়োগ করতে হয়। তো এটার জন্য আমার প্রথম কাজ হবে সরলীকরণ করে যোগ বিয়োগ করা। তো 2 প্লাসের 3i, 3 মাইনাসের i, আর উপরে আমার কি হবে, তে লসাগু 1 প্লাসের 2i এর সাথে আমার গুণ হবে 3 মাইনাসের i, প্লাস 1 মাইনাসের 4i এর সাথে গুণ হবে কি 2 প্লাসের 3i। তো এটার ক্যালকুলেশন তোমরা ঠিক মতন করবা, যেমন 3 এর সাথে 1 গুণ করলে 3 কে 3 মাইনাসের i এর সাথে 1, মানে যেভাবে ক্যালকুলেশন করতে হয় 3 দুগুণে 6টা মাইনাসের 2i স্কয়ার, প্লাস আমরা যদি গুণ করি 2 প্লাসের 3i মাইনাসের 8i মাইনাসের 12i স্কয়ার, নিচেও আমরা গুণ করে দেব 6 মাইনাসের 2i প্লাসের 9i মাইনাসের 3i স্কয়ার। তো এরপরে আমরা এই যে আই স্কয়ার মানে -1 বসাবো, আই মানে ইত্যাদি ইত্যাদি, মানে উপরে ক্যালকুলেশন করব, উপরে ক্যালকুলেট করব, নিচেও ক্যালকুলেট যদি আমরা করি, নিচে থাকে 6 প্লাসের 7i মাইনাসের 3i স্কয়ার মানে আরেকটা মাইনাসের 1, আর উপরে এরকম ভাবে তোমরা ক্যালকুলেট করবা। ঠিক একই ভাবে আমার এই প্রথমটার মতন কিছু একটা ভগ্নাংশ ফরম্যাট পাবো, আবার ভগ্নাংশ ফরম্যাট পেলে নিচে যেটা পাবো তার অনুবন্ধী দ্বারা গুণ করে একইভাবে ক্যালকুলেট করলে দেখা গেছে তোমরা একটা এই মানে ভগ্নাংশ যুক্ত পাও বা যেরকম পাও, এখানে বাস্তব অংশ কাল্পনিক অংশ একদম টোটালি আলাদা পাবা। এটা আমি ফুল করতেছি না, কারণ এরপরে আমার মডুলাস আর্গুমেন্ট বের করতে এরকম একটা অঙ্ক আসবে, তার মধ্যে আমি একটা টোটাল কমপ্লিট সমাধান করেছি, ওটার কমপ্লিট করলে এটা বুঝতে পারবা। চলো মডুলাস আর্গুমেন্ট গুলো দেখে আসা যাক। এখন আমি তোমাদের মডুলাস আর্গুমেন্ট এবং পোলার আকারে শেখাবো। দেখো এই যে জটিল সংখ্যা তার মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। মডুলাস মানে সরাসরি দূরত্ব, আমরা প্রথমে ধরে নিই z ইকুয়াল এত, তো z মডুলাস √x স্কয়ার y স্কয়ার, x মানে 2 y মানে 3, তো এটার স্কয়ার করেছি আমরা কিন্তু অলরেডি, 2 এর উপরে স্কয়ার 4, 3 এর উপরে স্কয়ার 9, √13, এটা হলো মডুলাস মানে মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব। আর আর্গুমেন্ট মানে কোন, যেহেতু ইয়া প্রথম চতুর্ভাগে সেই ক্ষেত্রে আমার কোনো ঝামেলা নেই, তো এটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। তো এখন tan 3/2 এর কোনো মান নেই বিধায় আমরা এর কোনো কোন অ্যান্সার পাচ্ছি না, এটাই হলো অ্যান্সার। তো অনুরূপভাবে দেখো পোলার আকারে প্রকাশ, মডুলাস আর্গুমেন্ট বলে এভাবে করতে হবে, পোলার আকার -i এর পোলার ফর্ম। তো আমরা জানি পোলার ফর্ম r cos θ প্লাস i sin θ, আমার দুটো জিনিসের মান লাগবে, একটি হলো r এর মান লাগবে আর একটি হলো থিটার মান লাগবে। তো এখন আসা যাক আমরা r এর মান বের করতেছি, এটা মূলত আমি এভাবে লিখতে পারি 0 মাইনাসের i। তো r এর মান হলো r ইকুয়াল √x স্কয়ার y স্কয়ার, x মানে 0 y মানে -1, তো এটা ক্যালকুলেট করলে আমার 1 আসে r এর মান। আর থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, y এর মান -1 আর এটা 0, নিচে 0 মানে এটা অসংজ্ঞায়িত tan π/2 মাইনাসের π/2। তো আমি অলরেডি কিন্তু r এর মান পেয়ে গেছি, থিটার মান পেয়ে গেছি, তো এই r এর মান থিটার মান 1 নং ইকুয়েশনে বসালেই আমার কিন্তু আর্গুমেন্ট, এটা হলো মুখ্য আর্গুমেন্ট। প্রশ্নের সাধারণ আর্গুমেন্ট বললে আমি আগেই বলেছি 2nπ প্লাস এর থিটা সাধারণ আর্গুমেন্ট, তো এটাই করেছি 2nπ, থিটার মান মাইনাসের π/2 করেছি,
এটা সাধারণ আর্গুমেন্ট। আর পোলার আকার হলো ওই যে আর এর মান তো আমার 1, সেক্ষেত্রে 1 বসানোর দরকার নেই, cos থিটা প্লাস এর i sin থিটা, এটা কিন্তু অলরেডি আমার এসে গেছে। এখানে তোমরা মান বসাবে না, কারণ আমার পোলার আকার মানেই থিটা থাকতে হবে এবং আর যুক্ত থাকতে হবে। মান বসাইলে তুমি অলরেডি সেই i পেয়ে যাবা, মাইনাসের i। তার মানে এটাই হলো আমার অলরেডি পোলার আকার। তো এইভাবে আমি কিন্তু অলরেডি তোমাদের পূর্বে পোলার ফর্মটা দেখিয়েছি। আরেকটা অঙ্ক দেখলে বুঝতে পারবা। এইখান থেকে আর এর মান এবং থিটার মান বের করো। এই যে এরকম বললে প্রথম কাজ হলো আদর্শ আকারে কনভার্ট করা, তা না হলে তো আমরা পারি না। তো এখানে যা দেওয়া আছে আর ই টু দি পাওয়ার আই থিটা, তো এটা মানে আমি কি জানি আর ই টু দি পাওয়ার আই থিটা মানে এক্স প্লাস এর আই ওয়াই। আর এটাকে আমি অলরেডি লসাগু করেছি। লসাগু করার পর এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তো গুণ গান করে কাটাকাটি করে ক্যালকুলেট করে টোটাল আমার এই লাইনটা এসেছে। নিচেও গুণ গান করে কাটাকাটি করে এই লাইনটা এসেছে। মানে মাঝখানে দুইটা লাইন স্কিপ করছে, একটা হলো গুণের লাইন, পরে কাটাকাটি করে যোগ বিয়োগ করে আয়ের মান বসিয়ে লাইনটা। এটা তোমরা খুব ইজিলি পারবা, বাচ্চা ক্লাসের ক্যালকুলেশন। তো এটা করার পর আমরা ওই যে পুনরায় অনুবন্ধী দ্বারা গুণ যে কথা বলেছিলাম, অর্থাৎ 8 প্লাস আই 8 প্লাস আই, পুনরায় উপরে নিচে সূত্র বসিয়েছি, ক্যালকুলেট করিয়েছি। মানে এইখানেও দুটা লাইন স্কিপ করে, অর্থাৎ নিচে তুমি এ প্লাস বি মাইনাস বি সূত্র বসাবে, উপরে গুণগান করবা, করার পর এই লাইনটা পাই। এখন এই লাইনকে আমি যদি সাজে লিখি মাইনাসের 57 ডিভাইডেড 65 প্লাস 66 বাই হলো 65 আই, তাহলে দেখো এইটুকু হলো বাস্তব অংশ, আর এই যে আই এর সাথে অংশ কাল্পনিক অংশ। তো এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। এখন যেহেতু এক্স এর মান ওয়াই এর মান পেয়েছ, তে তুমি জানো আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই যে এক্স এর মানের স্কোয়ার প্লাস ওয়াই এর মানের স্কোয়ার বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আর পাইবা। আবার থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স। তবে দেখো এক্স এর মানটা মাইনাস ওয়াই এর মানটা প্লাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই সূত্রের মধ্যে এখন ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান বসাইলে আমরা কিন্তু আর্গুমেন্টের মানও পেয়ে যাব। এইভাবে মূলত আমার মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার, আদর্শ আকার করতে হয়। লেকচারটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটু তাড়াতাড়ি কমপ্লিট করলাম। তো তোমরা যদি বুঝতে না পারো সেইগুলো কমেন্টে আমাকে বলতে পারো। আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোকপাত করব। ততক্ষণ তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো।